রমজানের ইফতার শুরু হোক এমন একটি হেলদি রেসিপি দিয়ে। হোমমেড যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করেছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। তো রমজান কিন্তু এসেই গেছে, মাত্র আজ একটা দিন বাকি। তো ভাবলাম এই শেষ মুহূর্তে কি কি কাজগুলো করে রাখলে আলহামদুলিল্লাহ আমরা সারা রমজান মাস জুড়ে একটু শান্তিতে ইবাদত করতে পারবো। আমরা কিন্তু রমজানের প্রস্তুতি অনেক দিন আগে থেকেই নিয়েছি, আর আজকে হচ্ছে ফাইনাল প্রস্তুতি। তো প্রথমেই কিন্তু আমি ঘরের সব কিছু কাজকর্ম ক্লিন করে রেখে দিয়েছি। বিশেষ করে ঘরে যত ধরনের বক্স ছিল, ডাব্বা ডাব্বি ছিল, সব কিছু ক্লিন করেছি, কারণ এগুলোর মধ্যে তো রমজানের খাবার রিজার্ভ করতে হবে। আসলে আমাদের দৈনন্দিন কাজে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই কাজগুলি কিন্তু আজকে আমাদের করে নিতে হবে। আমরা কিন্তু দেখা যায় অনেকেই অনেক ভিডিও বানায়, অনেক কিছুই কেনাকাটা করি প্রয়োজনে। তবে আমি বলবো, তোমাদের যেটা প্রয়োজন হয়, যেটুকু প্রয়োজন হয় তোমরা সেটাই করবে। কারোটা দেখে প্রভাবিত হয়ে কখনো প্রভাবিত হবে না। আমরা অনেকেই অনেক খাবার কিন্তু মজুদ করেছি, আর সেটা দেখা দেখি নিজেরা কিন্তু কখনো এই কাজটা করতে যেও না। কারণ তোমার প্রয়োজন বুঝে, তোমার পরিবারের লোক সংখ্যা কত, ফ্রিজের জায়গা কেমন আছে, সেই কথা চিন্তা করেই কিন্তু সব কিছু মজুদ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, বরকত কিন্তু মজুদে না, নিয়াতেই আসে। তো রমজান শুরুর একদম শেষ মুহূর্তে আমি যে কাজগুলো গুছিয়ে রাখলাম। প্রথমেই দেখা যায় রমজানের মধ্যে কিন্তু সচরাচর বাইরে বের হতে ভালো লাগে না। তো যে জিনিসগুলো আমার কাজে লাগবে, দেখা যায় মাগরিবের পরে একটু চা খেতে ভালো লাগে, একটু বিস্কিট হলে ভালো হয়। বাচ্চা কাচ্চা থাকলে তো তাদেরও একটু দিতে হয়। এই কারণে আমি কিছু বিস্কিট, স্ন্যাক্স আইটেম, এরপর হচ্ছে ফ্রোজেন কিছু আইটেম আনিয়ে রাখলাম। তো সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আমাদের রান্না বাড়ায় বলো, ইফতারিতে বলো, সবসময় যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে জিরা। তো আমি অনেকগুলো জিরা টেলে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিলাম। দেখা যায় বিভিন্ন রান্নাবাড়ে কিন্তু খুব প্রয়োজন হবে। এছাড়া আরও একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই জিনিসগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে, দাঁড়িয়ে থেকে রোজার মধ্যে কিন্তু করতে ইচ্ছে করে না। বিভিন্ন খাবারের রান্না বাড়ায় হালিমে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার হয়। যে কোনো স্পাইসি খাবারের স্বাদ কিন্তু বাড়িয়ে তোলে এই পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা করার ক্ষেত্রে তোমাদের আমি ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় একটুখানি যদি চিনি দিয়ে দাও, এতে করে কিন্তু পেঁয়াজগুলো একদম মুচমুচে থাকবে আর খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আমরা কিন্তু যখন রান্না করতে যাই তখন কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দিই যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রে কিন্তু চিনি লাগে। তো আশা করছি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসছে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে। তবে পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রে কিন্তু একদম কুচি কুচি করে মিহি পেঁয়াজটাই কাটতে হবে। পরে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দিব, কারণ গরম অবস্থায় কিন্তু কিছুতেই রিজার্ভ করা যাবে না। তো যখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, কিন্তু বক্সের সাথে আমি একটা পলি ব্যাগও নিয়েছি, এতে করে কোনো বাতাস ঢুকবে না। এইভাবে পেঁয়াজের বেরেস্তা রিজার্ভ করলে যদি নর্মাল ফ্রিজে রেখে দাও, আমি বলবো 2-3 মাসও কিন্তু কিচ্ছু হবে না। যেমন কালার, যেমন গন্ধ, যেমন মুচমুচে, ঠিক তেমনই থাকবে। এখন এই পলি ব্যাগটাকে খুব ভালো মতন মুড়িয়ে নিব। এরপরে একটুখানি পেঁচিয়ে আমি বক্সটা টাইট করে লাগিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এবার রান্নায় যখন খুশি কিন্তু তখন ব্যবহার করা যাবে। ইফতারি বা সেহরিতে কিন্তু আমাদের অনেক আইটেম রান্না করতে হয় আর বিভিন্ন মশলার প্রয়োজন হয়। তো আমি বলবো, এমন একটি কন্টেনারে যদি সব ধরনের ময় মশলা হাতের কাছে রাখা যায়, ইজিভাবে কিন্তু আমাদের রান্না বাড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখা যায় রান্না করতে যেয়ে একবার এটা খুঁজো, একবার সেটা খুঁজো, একবার এটা নামাও তো ওটা নামাও, এই ঝামেলা আর থাকবে না। আমি কিন্তু প্রতিটি কৌটোর মধ্যেই মশলা রেখেছি আমার যেটা প্রয়োজন, যেমন এলাচি, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ। এখন আবার রেখে দিলাম টালা জিরা গুঁড়ো, আর এক প্যাকেট কিন্তু আমি গরম মশলার প্যাকেট রেখে দিলাম। দেখা যায় যখন খুশি তখন ব্যবহার করতে পারবো। এছাড়াও কিন্তু আমি শাহি একটা গরম মশলা তৈরি করেছি। মশলাটা দিয়ে কিন্তু যে কোনো খাবার তৈরি করা যায়, চাইলে তোমরা সেই মশলাটাও অনেক দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো।
আমাদের রোজার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় তা হচ্ছে এই আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজ। সব কিছু রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা বেশি হয়। এছাড়াও আদা রসুন কিন্তু প্রয়োজন হয়। অনেকে কিন্তু দেখা যায় আদা আলাদা, রসুন আলাদা করে বা জিরা আলাদা বেটে রাখে। আমি বলবো রমজান মাসে এত ঝামেলা না করে তোমরা একসাথে তিনোটা আইটেম ব্লেন্ড করে রাখবে বা শিলপাটে বেটে রাখবে। আর তোমাদের আমি রেশিওটা বলে দিচ্ছি। ধরো 1 কাপ যদি তুমি আদা নাও তাহলে 1/4 কাপ নেবে রসুন, সাথে 2 টেবিল চামচ পরিমাণ জিরা আর 2টা নেবে তেজপাতা। এই রেশিওতে তোমরা আদা রসুন একটু পেস্ট করে খেয়ে দেখো কি পরিমাণ ভালো লাগে। আমি বলবো তোমরা কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। যেমন আমি জীবনেও কিন্তু এভাবে আলাদা আলাদা কখনো আদা রসুন বাটা পেস্ট করে নিই, একসাথে কিন্তু সবসময় আমি পেস্ট করে এইভাবে রেখে দিই। আর সাথে আছে তো আমার হাতে বানানো ম্যাজিক শাহি মশলা, সাথে আছে জিরা। তো এই মশলাগুলো কিন্তু আমার সারা রমজান মাস জুড়ে চলে যাবে। এরপরে রান্নাঘরে বিভিন্ন দেখা যায় তেলের বোতলগুলো রিফিল করে রাখতে হবে। দেখা যায় তাড়াহুড়ো করে অনেক সময় কাজকর্ম করতে গেলে সেই কাজটা কিন্তু কখনোই ভালো হয় না, হাত থেকে কখনো ফসকে পড়ে যায়, কখনো ভেঙে যায়। তবে আমি বলবো তোমরা যে কোনো জিনিস কাচের বোতলে ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে কিন্তু জিনিস যেমন ভালো থাকে তেমনি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু কাচের জিনিসগুলো বেশি উপকার। কিন্তু তেলের বোতলগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে এরপরে শুকনো করে রেখেছিলাম। এরপরে এই যে এখন রিফিল করে রাখলাম, আশা করছি অনেক দিন চলে যাবে। তোমাদের ছোট্ট আরেকটা কথা মনে করে দিচ্ছি, দেখবা রোজার মাসে কিন্তু আমাদের প্রচুর ভাজা ভুনা খাওয়া হয়। তো চেষ্টা করবা তেলের পরিমাণটা কম দিয়ে। অনেকেই দেখি যে একদম ডুবো তেলে সব কিছু ভাজে। আমি বলবো তোমরা ডুবো তেলে ভাইজো না, একদম শ্যাডো ফ্রাই করার চেষ্টা করবা। নিজের স্বাস্থ্যের কথাও কিন্তু আগে ভাবতে হবে, কারণ দেখা যায় ডুবো তেলে কোনো খাবারই কিন্তু ভালো না। আমাদের নিজেদের পরিবারের স্বাস্থ্য সচেতনের কথা কিন্তু আমাদেরই ভাবতে হবে। সেই সাথে ভাজা পোড়া কিন্তু একটু কম করে খেতে হবে। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মনে রেখে কাজকর্ম করলে দেখবার রমজান মাসে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। আর কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। দেখা যায় তুমি যত কিছুই রিজার্ভ করো না কেন খাবারের জন্য, কিন্তু শরীর যদি একবার খারাপ হয়ে যায় কিছুই খেতে ভালো লাগবে না, উল্টো রমজান মাসে কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে। তো একে একে আমার যা যা প্রয়োজন ছিল, যেমন লবণের কৌটো, এরপর হচ্ছে চায়ের কৌটো, গুঁড়া দুধের কৌটো, চিনির কৌটো, সব কিছুই কিন্তু আমি রিফিল করে রেখে দিলাম। জানি রমজান মাসে দিনের বেলাতে হয়তো বা খাওয়া হবে না, কিন্তু সন্ধ্যার দিকে তো 1 কাপ চা না খেলে ভালো লাগবে না। এই কারণে আমি যেন সব কিছু হাতের কাছে পাই, আমার যেন কোনো কষ্ট না হয়। তো আমি সব কিছু একসাথে রিফিল করে রেখে দিলাম। আর আমি যেটা সবসময় করি, আলহামদুলিল্লাহ রমজান মাসেও করব, এই যে কাঠের যে অর্গানাইজারগুলো বা ফার্নিচারগুলো, এগুলো কিন্তু আমি প্রতিদিনই একবার হলেও ক্লিন করে রেখে দিই, যাতে কোনো ধুলাবালি জমতে না পারে। এতে করে কিন্তু আমার সময়টা যেমন বেঁচে যাচ্ছে, তেমনি জিনিসগুলোও খুব পরিষ্কার থাকছে। আর আমি বলবো কোনো কিছুই অতিরিক্ত মজুত করা উচিত নয়, যতটুকু প্রয়োজন আবার দেখা যায় আনা যাবে। এতে করে কিন্তু জিনিস ভালো থাকবে, ফ্রেশ থাকবে, খেতেও ভালো লাগবে। আর দেখবা দেখা যায় মজুত করতে করতে অনেক সময় ফ্রিজে জায়গা থাকে না, কিচেন র্যাকগুলোতে জায়গা থাকে না। আমি বলবো অত খাবার স্টোর না করে যতটুকু প্রয়োজন হয় ফ্রেশ ফ্রেশ এনে অতটুকু খায় ভালো, পরে প্রয়োজন পড়লে তো আবার আনাই যাবে। তো খেজুরগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। রমজানের সবচাইতে যেটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটি ঘরে থাকে সেটা হচ্ছে মুড়ি। বিভিন্ন ছোলা পেঁয়াজু দিয়ে কিন্তু আমাদের মুড়িটা খাওয়া হয়, যেটা ছাড়া আমাদের ইফতারি একদম ইনকমপ্লিট। তো বাজার থেকে আমরা যে মুড়িটা আনি সেই মুড়ির মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে। তো অনেকে কী করে মুড়িটা এনেই টপ করে একটা বয়ামে ঢেলে রাখে, কিন্তু তারা তো আর ছেঁকে দেখে না যে মুড়ির ভিতরে কী থাকে না থাকে। অনেক সময় মুড়ির মধ্যে একদম সাদা সাদা গুঁড়া থাকে, অনেক সময় চাল থাকে। আর এগুলো খেতে গেলে যদি মুখের মধ্যে পড়ে ভীষণ কিন্তু খারাপ লাগে, দেখা যায় খাবারটাই ফেলে দিতে হয়, এতটা পরিমাণে একসময় কিচকিচ করে। তো আমি মুড়িগুলো ভালো মতন ছেঁকে নিলাম আর একটুখানি চেক করে দেখলাম কোনো কালো মুড়ি আছে কিনা বা কোনো চাউল আছে কিনা। এইভাবে আমরা যদি মুড়িগুলোকে একটু চেলে রাখি তাহলে খেতে যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু আমাদের শরীরের পক্ষেও অনেক স্বাস্থ্যসম্মত। আর আমি এভাবে একটু ঝাঁকিয়েও নিলাম, এতে করে দেখা যায় উপর থেকে যে ডাস্টটা থাকে সেটা কিন্তু উড়ে চলে যায়। তো দেখো 1 কেজি মুড়ি থেকে কতগুলো ডাস্ট বের হয়েছে। তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই মুড়িটাকে এভাবে চেলে তারপরে সংরক্ষণ করবে। আর অবশ্যই মুড়ি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এয়ার টাইট বক্স ব্যবহার করতে হবে, নয়তো বাতাস ঢুকে মুড়িগুলো কিন্তু একদম নেতিয়ে যেতে পারে। আমার কাছে দেশি এই মোটা মোটা মুড়িগুলো খেতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় এই মোটা মুড়িগুলো কিন্তু এনে থাকি। খেতে যেমন ভালো লাগে, দেখতেও বেশ বড় বড় সাইজের। আমাদের রান্নাঘরে বেক করার জন্য বা কিছু ভাজার জন্য সবসময় একটা জিনিসের প্রয়োজন, বলো তো সেটা কি? তোমরা কি কেউ বুঝতে পেরেছো? এটা কি আটা, ময়দা নাকি অন্য কিছু? তো এটা কিন্তু আটাও না ময়দাও না, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। যেহেতু আমার ঘরে কর্নফ্লাওয়ারটা বেশি প্রয়োজন হয়, এ কারণে কিন্তু আমি কেজি হিসেবে আনিয়েছি। আমার ঘরে কিন্তু ছোট যে প্যাকেটের আর কি কর্নফ্লাওয়ারগুলো হয় সেটাও আছে।
কিন্তু রমজান মাসে যেহেতু একটু ভাজাভুজি বেশি খাওয়া হয়, তাই একদম 1 কেজির প্যাকেট আনিয়ে রাখলাম। আর দেখবা প্যাকেট থেকে কিছু রিফিল করতে গেলে কিন্তু অনেক সময় গড়িয়ে পড়ে যায় বা সাইড থেকে পড়ে যায়। তো এভাবে যদি একটা কোনা কেটে এরপরে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই খাবার নষ্ট কম হয়, গড়িয়ে সচরাচর পড়ে না। যেহেতু কর্নফ্লাওয়ারটা খুবই ডাস্ট, এই কারণে কিন্তু অনেকটাই উড়ে উড়ে যাচ্ছিল। আমিও ঠেসে ঠেসে ভরেছি যতটা আর কি জায়গা হয়। এরপরে ছোলা বুটগুলো আমি একটু বড় সাইজের ডাব্বার মধ্যেই রেখেছি। অনেক সময় ছোট ডাব্বার মধ্যে রাখতে গেলে একটু সমস্যা হয়ে যায়, দেখা যায় কৌটোটা ভরে যায়, কিছু খাবার রয়ে যায়, সেটা আবার এখানে সেখানে রেখে দিতে হয়। তাই আমি সবসময় কিন্তু এই ধরনের ডাব্বাগুলোর মধ্যেই এবার খেসারির ডাল হোক বা বুটের ডাল হোক রাখার ট্রাই করি। প্রয়োজনে কিন্তু এটার মধ্যে আরও 1-2 কেজি আটানো যাবে। শুকনো আইটেম যেহেতু, তাই আর বেশি মজুদ করলাম না। আর এখানে পপকর্ন এনেছিল মিষ্টিটা, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই এটাও আমি রিফিল করে রেখে দিলাম। যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলা খুবই প্রয়োজন হয়। আর এই রমজান উপলক্ষে কিন্তু একটু বেশি পরিমাণেই আনিয়ে রাখলাম, কারণ বেশি বেশি রান্না বাড়া আর বেশি বেশি মশলা, এটাই স্বাভাবিক। একটু সাবধানের সাথে কিন্তু মশলাগুলো রিফিল করতে হবে, নয়তো দেখা যায় মরিচটা যদি হঠাৎ কোথাও চোখে লেগে যায় বা স্কিনে লেগে যায় অনেক জ্বালা করবে। আর এই কাজগুলো কিন্তু আজকে করে রাখাই ভালো, কারণ দেখা যায় কি রান্না করে খেতে খেতে আবার অনেকটা শেষ হয়ে যেত। আর আজকে যেহেতু রোজা, আজকে এগুলো রিফিল করলাম, অনেক দিন কিন্তু যাবে। মশলাগুলো একটু বড় কৌটোর মধ্যেই রিফিল করলাম, নয়তো দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যেত। জিরা কিন্তু আমি আদা রসুনের সাথে ভাঙিয়ে রেখেছি, আবার দেখা যায় জিরা পাউডার করেও রেখেছি। তারপরে কিন্তু অনেক সময় আমাদের জিরাটার প্রয়োজন হয়, এ কারণে আমি জিরাটাও রিফিল করে রেখে দিলাম। নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম হাতের কাছেই রাখতে হয়, তাই কিচেন কাউন্টারের খুব কাছেই আমি হাতের কাছে রেখে দিলাম, যেন যখন খুশি তখন নিয়ে কাজ করতে পারি। এভাবে যদি টুকিটাকি কাজগুলো যদি আমরা এগিয়ে রাখি, আমি বলবো সারা রমজান মাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কাটবে। মোটামুটি আমার সব গুছানো শেষ আলহামদুলিল্লাহ, এখন আর কোনো কাজকর্ম নেই। ইফতারিতে কিন্তু আমাদের অনেক কিছুই খাওয়া হয়, তবে একটা হেলদি রেসিপি যদি রাখা হয়, এতে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়, আমাদের বড়দেরও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি রান্না করছি বিফ বিরিয়ানি। আমি যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। আমি গরুর মাংস নিয়েছি এখানে 1.25 কেজি, সাথে পেঁয়াজ কুচি নিলাম হাফ কাপের একটু বেশি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। এর সাথে দিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরো লং, 2 টুকরো এলাচি আর 2 টুকরো দারুচিনি। সাথে দিয়ে দিলাম 2 চামচ টক দই, এতে করে কিন্তু মাংসটা খুব জুসি হয়, খেতে ভালো লাগে। আর এই যে আমার হাতে বানানো মশলা, এটা দিয়ে দিলাম 1 চামচ। তোমাদের আমি বলেছিলাম না 1 কেজি মাংসের জন্য 1 চামচ এই শাহি গরম মশলাই কিন্তু যথেষ্ট। সাথে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, তবে বিরিয়ানির মধ্যে কিন্তু বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দেখো আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম এখন কিন্তু খুব কাজে লেগে গেল। এভাবে যদি দেখা যায় কিছু জিনিস আগে থাকতেই রিজার্ভ করা যায়, তাহলে কিন্তু যখন খুশি তখন যে কোনো কাজে ব্যবহার করা যায়। আমি কিন্তু যখন গরম মশলাটা তৈরি করেছিলাম এগুলোর মধ্যে কিন্তু বাদাম দিয়েছিলাম, ওটা একটা সিক্রেট মশলা, কেউ তোমাদের কিন্তু আজ পর্যন্ত দেখায়নি, আমি কিন্তু প্রথম দেখিয়েছি। আর এই বাদামটা দেওয়ার কারণেই কিন্তু যখন আমরা কোনো বিরিয়ানি রান্না করতে যাই বা রোস্ট রান্না করতে যাই, আমাদের কিন্তু বাদামের দরকার হয়। তো এখন কিন্তু আর বাদামটার প্রয়োজন নেই, কারণ বাদামটা অলরেডি মশলার মধ্যে ছিল। তো আমি সব কিছু ভালো মতন মাখিয়ে নিলাম। আর তেলটা এখন আমি অ্যাড করব না, তেলটা আমি পরে অ্যাড করব। এভাবে যদি মাংস মাখিয়ে 1 ঘন্টার মতো রাখা যায়, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার 1 ঘন্টা রাখার সময় ছিল না, আমি আধ ঘন্টার মতো রেখেছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল, সয়াবিন তেল। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটাই আমার কাছে মনে হয় ভালো লাগে বেশি। আর এই তেলটা পরে দেওয়ার কিন্তু একটা কারণ আছে, দেখা যায় যখন আমরা ম্যারিনেশন করি, এবার মাছ হোক বা মাংস হোক, আমরা যদি মশলার সাথে সাথেই তেলটা দিয়ে দিই, তাহলে কিন্তু ভালো মতন মশলাটা মাছের গায়ে বা মাংসের গায়ে ঢুকতে পারে না। আর যদি আমরা আর কি তেলটা পরে দিই, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতন মাংসের গায়ে বা মাছের ভেতরে ঢুকে যায়। এরপরে তেলটা ব্যবহার করলে কিন্তু সেই জিনিসটার টেস্টটা বেশি ভালো আসে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর গরুর মাংসটাকে আগে আমি প্রেসার কুকারে রান্না করে নিব, দেখা যায় চুলায় রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর প্রেসারে দিয়ে দিলে কিন্তু খুব কম সময়ে খুব অল্প পানিতে রান্নাটা হয়ে যাবে। তো দেখো কালারটা কত সুন্দর আসছে, এর মধ্যে কিন্তু বাড়তি কোনো মশলা দিইনি, শুধু একটু আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, আর একটু দিয়েছি মরিচের গুঁড়ো, আর হচ্ছে আমার সিক্রেট সেই গরম মশলাটা। তো চাইলে কিন্তু বন্ধুরা তোমরা সেই মশলাটা তৈরি করে নিতে পারো। আমি বলবো শুধু রমজান মাসের জন্য না, সামনে ঈদ আসছে, এরপরে সারা বছর জুড়েই কিন্তু আমাদের কম বেশি ভালো মন্দ রান্না বাড়া খাওয়া দাওয়া হয়, প্রতিটা খাবারে এই মশলাটা ব্যবহার করা যাবে।
তো প্রায় আমি কম আঁচে রেখে 5 থেকে 6টা সিটি দিয়েছি। এরপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো মাংস থেকে কিন্তু প্রচুর তেল উঠেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম সফট নরম তুলতুলে হয়ে গেছে। আর বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মধ্যে আলু না হলে কি চলে? আমি অফ ক্যামেরা কিছু ছোট সাইজের আলু প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। আর সেই আলুটার মধ্যেই স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণ স্যাফরন কালার দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তো এখন আমি বিরিয়ানিটা রান্না করব। যেহেতু মাংসটার মধ্যে প্রচুর তেল উঠেছে, তো আমি বাড়তি আর তেল দিলাম না। আর আমার আর কি চাউলের পরিমাণও কম, তাই আমি মাংস থেকেই তেলটা তুলে নিলাম। তবে খেয়াল রাখতে হবে মাংস থেকে যেন সব তেল উঠে না যায়, কিছুটা তেল যেন থাকে, নয়তো কিন্তু বিরিয়ানি খেতে একদম ভালো লাগবে না। তো আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম 1 টুকরো এলাচি, 1 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি 2.5 কাপ চাল ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। সাথে আমি চাউলের সাথে আলুটাও দিয়ে দিব। তো খুব ভালো মতন এখন চালটা ভেজে নিব। যে কোনো পোলাও বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে যদি চালটা ভাজা হয়, তাহলে কিন্তু সেই পোলাওটা বা বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়, সুন্দর হয়। সেই সাথে পানির রেশিওটা তো অবশ্যই জানতে হবে, পানি বেশি হলেও ভালো হবে না, কম হলেও ভালো হবে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, 2.5 কাপ চালের জন্য কিন্তু আমি 5 কাপ পানি নিয়েছি। মানে যেই কাপ দিয়ে আমি চাল মেপেছি সেই কাপ দিয়ে কিন্তু আমি পানিটা মেপে ফুটিয়ে নিয়েছি। এরপরে যখন ভালো মতো বলক আসছে, তখন দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচের মাথাটা কিন্তু একটুখানি ভেঙে দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসের মধ্যেও কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কিন্তু পোলাও বলো বিরিয়ানি বলো খেতে ভীষণ মজা লাগে। এখন খুব ভালো মতন একটু নেড়ে চেড়ে দিব। এরপরে একদম লো আঁচে ঢেকে রান্না করে রাখবো প্রায় 8 থেকে 8.5 মিনিট। এর মধ্যে কিন্তু কোনো ঢাকা খোলা যাবে না। তবে তোমার যদি সন্দেহ হয় যে পানিটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে পারো। তো আমি প্রায় 8.5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। মাশাআল্লাহ, একদম পোলাওটা ঝরঝরে হয়েছে। এখন এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের কালারটা যে কি হয়েছে আমি তোমাদের কি বলবো, যেহেতু আমি মশলাটা তোমাদের তৈরি করে দেখিয়েছি। আর এই মশলা দিয়ে কি যে দুর্দান্ত খাবার তৈরি হয়, সেটা যদি তোমাদের একটু নাই দেখালাম, তাহলে মশলা বানিয়ে আর লাভ কি বলো? এটা আমার নিজস্ব রেসিপি, এইভাবে কিন্তু কেউ তোমাদের কখনোই দেখাবে না। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আর অনেক এক্সপিরিয়েন্স করে করে কিন্তু এই মশলাটা ফাইনালি আমি রেডি করেছি। তো আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। আর বাজার থেকে কেনা মশলাগুলো সাধারণত দেখা যায় প্রচুর দাম নাই, পরিমাণে খুবই কম থাকে। তুমি দেখবা 1 কেজি মাংসের জন্য বা 1 কেজি বিরিয়ানির জন্য তোমরা কিন্তু 1 প্যাকেট আনলে সাথে সাথেই শেষ। তো আর এইভাবে আমি যে মশলাটা তৈরি করে রাখলাম, হয়তোবা অনেক পরিমাণ মশলা লেগেছে, কিন্তু পরিমাণ কতটুকু লেগেছে সেটা দেখেছো? মাত্র কিন্তু 1 চামচ দিয়ে আমি সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আমি আমার বাসায় তৈরি করেছি। এটা শুক্রবারে, জুম্মার দিনে আমার বর চলে আসবে আর মেয়েরাও খাবে, এই কারণে ভাবলাম যে আজকেই রেসিপিটা তৈরি করি। তোমরা কিন্তু চাইলে ইফতারিতে এই লোভনীয় বিরিয়ানিটা তৈরি করতে পারো। আশা করছি বাড়ির ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অনেকেই বিরিয়ানির মধ্যে দেখা যায় পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করে, ফুড কালার ব্যবহার করে। আমার কাছে ভালো লাগে না, কারণ বিরিয়ানি নিজেই তো একাই 100। তবে পোলাওয়ের মধ্যে একটুখানি ফুড কালার বা পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে দেখো আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট। তবে আমার একটু আর কি মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে ঘি ছিল না আমার ঘরে। অবশ্যই কিন্তু তোমরা যখন বিরিয়ানি রান্না করবা ঘি দিবা। আর কেওড়া জল ছিল না, ছিল হচ্ছে গোলাপ জল। একটুখানি আমি গোলাপ জল দিয়েছি। তো বিরিয়ানির মধ্যে কিন্তু একটু কেওড়া জল, একটুখানি গোলাপ জল আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ যদি খাঁটি ঘি দেওয়া যায়, সেটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরেও আমি যে ঘি দেইনি, খেতে কিন্তু খারাপ লাগেনি। আমার কাজিন খেয়েছে, আমার ভাইগনারা খেয়েছে, আমার মেয়েরা তো খেয়ে বলছে মামনি ভীষণ মজা হয়েছে। তো তাসনিমের বাবা আজকে আসে নাই, তার দাওয়াত ছিল। যেহেতু জুম্মার দিন অনেক দাওয়াত থাকে ছেলে মানুষের, সে বাইরে খেয়েছে। আর নাফি গিয়েছে ওর খালামনির বাসায়। তো খাচ্ছি আমি আর আমার ছোট কন্যা। মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, যেহেতু আমি জয়ফল ব্যবহার করেছি। জয়ফল টক দই এটা কিন্তু মাংসকে সফট করতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও রান্না করেছি প্রেসার কুকারে, সাথে আমার সিক্রেট মশলা। দারুণ মজা হয়েছে কিন্তু বিরিয়ানিটা। তো বন্ধুরা, খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থেকো। আমাদের সবার রমজান যেন ভালো কাটে, আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখে, আমাদের রোজা যেন আল্লাহ তাআলা কবুল করে, এই প্রত্যাশায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।